আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সবাইকে মার্চ ফরওয়ার্ডের এই অনলাইন প্ল্যাটফর্মে স্বাগতম। আহ, যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, যারাই আছে এই মুহূর্তে আমার সঙ্গে, তারাই একটা ছোট কাজ করবেন। সেটা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে দেবেন যে সবকিছু ঠিক আছে কিনা, ইফ ইট সাউন্ডস গুড অর নট। সব ঠিক আছে কিনা এটা আমাকে জানিয়ে দিন। যদি সাউন্ড টাউন্ড সব ঠিক থাকে আমরা এখনই আমাদের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। মাসুদ হাসান, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এই ক্লাসটা একসাথে দুটো গ্রুপে একসাথে হচ্ছে, আমাদের ব্যাচ নাম্বার 1, ব্যাচ নাম্বার 2 তে। তো আমার কাছে আসলে এই মুহূর্তে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে সেক্ষেত্রে আমি হয়তো দুটো গ্রুপে একসাথে আমি কন্টিনিউ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে একটা গ্রুপে থাকতে হবে, মাঝে মাঝে আমি হয়তো অন্য একটা গ্রুপে ঢুকে এসে দেখতে পারবো। আজকে ক্লাসটা বেসিক্যালি ওই ধরনের কোনো ক্লাস না যে ক্লাসে আমি আপনাদের থেকে একটা ফিডব্যাক নেবো, ওই ধরনের কোনো ব্যাপার সেখানে নেই। মূলত আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা, আজকে যে ক্লাসটা আমরা দেখবো, এই ক্লাসটা আপনি দেখুন যে টপিকটা কি। তার মধ্যে এর মধ্যে আমার সঙ্গে এই মুহূর্তে যারা জয়েন করেছেন তাদের সবাইকে ব্যাংকের আজকের এই লেকচার নাম্বার 11 এর স্বাগত। আমাদের ক্লাসের লেকচার থাকছেই মেবি একটা বা দুটো লেকচার, এবং এই দুটো লেকচারের মধ্যে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, লেকচার 11, বেসিক্স অফ এসে রাইটিং। এসে রাইটিং এর যে বেসিক্স রয়েছে, এসে রাইটিং এর আসলে এসে রাইটিং নিয়ে একটা ক্লাস কখনোই কিছু হয় না, একটা না 10টা ক্লাসও কিছু হবে না। এসে রাইটিং নিয়ে আমি যদি বলেন সারা বছর ক্লাস নেই তাহলে মনে হবে যে এসে রাইটিং নিয়ে ক্লাসের কিছু কমতি আছে। আমি কমপক্ষে 10টা ক্লাস নিতে পারবো এসের উপরে, কারণ এক একটা এসের এক এক রকমের লেখা হবে এবং তার স্টার্টিং হবে এক এক রকম, এবং স্টার্টিং এক একটা এসের মানে কমপক্ষে স্টার্টিং 10, 15, 20 রকম হতে পারে। তো এখন আপনি এক একজন যারা যারা এসে লিখবে তারা ওই এক একটা এসেকে ভিন্ন ভিন্ন ভাবে লিখতে পারে, ভিন্ন ভিন্ন রকমের তাদের প্রকাশভঙ্গি থাকতে পারে। তো এই জিনিসটা আসলে আমাদের মধ্যে এভাবে দেখা যায় এসে লেখার ক্ষেত্রে। তো আহ, এস যদিও মানে মেনি ম্যান মেনি মাইন্ডস এর বিষয়টা এর মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই, তারপরও বেসিক্স গুলো আসলে একটু ট্রেডিশনাল ওয়েতেই আমরা চিন্তা ভাবনা করি। তো একটা ব্যাপার আমরা সবসময় মাথায় রাখবো, ট্রেডিশনাল ওয়েতে সবকিছু চিন্তা করলেও কিছু জিনিস ট্রেডিশনাল ওয়েতে চিন্তা করা আসলে যায় না। ধরুন আপনি সবাই একই রকম পোশাক পরেছে, আপনি একই রকম পোশাক পরে আপনি কোনো একটা জায়গায় যাবেন না, তাহলে আপনাকে ওয়েটার মনে করবে মানুষ। বুঝতে পারছি, ওয়েটার মনে করবে, অথবা মনে হবে যে আপনি কোনো জেল পলাতক বা কোনো একই কোম্পানির সেলসম্যান এরকম মনে করতে পারে। তো ওটা আসলে আমরা করতে পারি না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি জানেন, আমরা করতে পারি হচ্ছে এই স্বাভাবিকতার মধ্যে, ট্রেডিশনাল রাইটিং এর মধ্যে থেকে একটু ট্রেডিশনাল রাইটিং এর বাইরে গিয়ে নিজে একটু বেশি কিছু ইয়ে করার জন্য, নিজেকে একটু অন্যরকম ভাবে প্রকাশ করার বিষয়টা আমরা করতে পারি। তো আজকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমরা আজকে টপিকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন লেকচার 11, এবং এর মধ্যে বেসিক্স অফ এসে রাইটিং এর উপরে আজকে আমরা ক্লাসটা নেব। তো বেসিক্স অফ এসে রাইটিং এর আসলে আমি আগে বলেছি আপনাদেরকে, আমি খুব বেশি জিনিস আপনাদেরকে এই ক্লাসটা দিতে পারবো না। এই ক্লাসের মধ্যে আসলে আমরা যেটা নিয়ে কথা বলবো সেই কথা বলার বিষয়গুলো খুব হালকা, খুব সীমিত বিষয়। কিছু জিনিস আছে যেগুলো নিয়ে কথা না বললেই নয়, সেগুলো নিয়ে কথা বলবো, যদিও আমি শুধুমাত্র ইন্ট্রোডাকশন নিয়ে আমি একটা ক্লাস নিই। তো ওভাবে আসলে এভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আমাদের এই ক্লাসগুলোতে। তো আমরা ওভাবেই আমরা ইন্ট্রোডাকশন, শর্ট নোটস, অথবা সামহাও যেটাকে আমরা বলছিলাম যে ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে, আমরা কমনলি আমাদের রিটার্ন পার্টের মধ্যে এখন একটা জিনিস সবচেয়ে বেশি দেখতে পাই, সেটা হচ্ছে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, যারা আমাকে অলরেডি সালাম টালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে ব্যাংকের মধ্যে একটা কমন জিনিস আমরা সবসময় দেখতে পাই, সেটা হচ্ছে ফোকাস রাইটিং। এবং ফোকাস রাইটিং হচ্ছে বিসিএস প্রিলিতে পাশ করে গিয়ে, অথবা আমাদের যে ব্যাংকেরও যে প্রিলির পার্টটা রয়েছে সেই পার্টটা পাশ করার পরে আমরা ফোকাস রাইটিং এর যে একটা ফাঁদ আছে সেই ফাঁদটাতে আমরা সবাই গিয়ে ধরা পড়ি। যাদেরই একটু বেসিক দুর্বলতা আছে তাদেরকে আমরা দেখতে পাই যে এই জায়গায় গিয়ে আমরা তাদেরকে অনেক ভুগতে দেখি। তো এই ভুক্তভোগীদের ভোগান্তির কথা ভেবেই আমাদের এই ক্লাসটা আমরা সাজিয়েছি। মূলত আজকের এই ক্লাসটা করতে পারলে একটা ব্যাপার আপনাদের জন্য একটা কনফার্ম হবে, আমরা ফোকাস কোথায় করছি। আমরা আসলে এই যে এসে রাইটিংটা বলছি, আসলে এসে রাইটিং এর মতো করে দেখছি কিনা আমরা। আমরা আসলে ব্যাংকের ক্ষেত্রে এই এসে রাইটিংটাকে আমরা ফোকাস রাইটিং রাইটিং পার্টটা নিয়ে কথা বলবো। একটা কথা যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি কেউ আমাকে একটা প্রশ্ন উত্তর দেবেন কিনা? কাইন্ডলি এবার দেখুন তো, প্রশ্ন উত্তর দিতে পারেন কিনা আপনারা, যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য ফোকাস রাইটিং অ্যান্ড এসে রাইটিং?
What is the basic difference between the focus writing and essay writing? এটা একটু আমাকে বলতে পারেন কিনা? আপনার একটা আনসার দেখে আমি ইনশাল্লাহ সবাই দুটো গ্রুপ থেকে একটু দেখুন, আমি দুটো গ্রুপে একটু ঢুকে দেখতে চেষ্টা করছি। 1 নম্বর গ্রুপে আমি আছি এবং 2 নম্বর গ্রুপে আমি যাচ্ছি। আপনারা আমাকে একটু আনসারটা দিন যে what is the basic difference between the focus writing and writing? Writing and focus writing. সোজা কথা। দুটো জিনিস আছে। একটা হচ্ছে রাইটিং, একটা হচ্ছে ফোকাস রাইটিং। তো what is focus writing? That's it. আমরা এসে এবং ফোকাস রাইটিং এর তফাৎটা কোথায়? দেখুন তো। ওয়াও! ইমতিয়াজ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নাম্বার অফ স্টুডেন্টস ইজ হিউজ। আলহামদুলিল্লাহ, অনেক না, অনেক স্টুডেন্টস। ইমতিয়াজ, always you are a good boy. Always I just get you in my class. It's very nice to feel that. Mm-hmm. So, এটা আমি এই আনসারটা চাচ্ছি। What's the definition of what is in your own mind? আপনি কি মনে করছেন ফোকাস রাইটিং এবং এসে রাইটিং এর মধ্যে তফাৎটা কোথায়? ফোকাস রাইটিং এবং এসে রাইটিং এর মধ্যে তফাৎটা কোথায়? ফোকাস রাইটিং এবং এসে রাইটিং এর মধ্যে তফাৎটা কোথায় প্লিজ? আমরা একটু দেখার চেষ্টা করব। 2 নম্বরটাতে ছিলাম, যাচ্ছি 1 নম্বরটাতে। আসুন দেখি কি অবস্থা। ইয়েস, অনেক অনেক উত্তর দেখতে পাচ্ছি, অনেক অনেক উত্তর দেখতে পাচ্ছি, বাট উত্তরগুলো খুব একটা বেশি সুবিধাজনক উত্তর নয়। দেখি আমরা একটু 1 নম্বরে 1 নম্বর থেকে এখন পর্যন্ত কোনো পাই। 1 নম্বর, 2 নম্বর, হ্যাঁ এই গ্রুপে কত নম্বর আমি জানি না, বাট যে উত্তরগুলো পাচ্ছি দিস আর নট অ্যাকচুয়ালি আপ টু দ্য মার্ক। আচ্ছা, ফোকাস রাইটিং এবং এসে রাইটিং, আমরা নর্মালি এই ফোকাস রাইটিং নিয়ে সবারই কম বেশি, যারা ব্যাংকের জন্য ট্রাই করছে তারা যদি ফোকাস রাইটিং মধ্যে ধারণা রাখি, তাহলে আপনারা তো খুব সহজে জানেন। আমার গতকাল একটা স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে বলতে, স্যার ফোকাস রাইটিং এর জন্য আমার সবগুলো ব্যাংকে হচ্ছে না, কোনো ব্যাংকে হচ্ছে না। ফোকাস রাইটিংটা হচ্ছে কেন, ফোকাস রাইটিংটা কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। ফোকাস রাইটিং এর মধ্যে দেখা যায় আমরা কমপক্ষে 40, ডিপেন্ডিং অন 40 থেকে 50 মার্কস এর ফোকাস রাইটিং থাকছে। এখন আপনি যখন 40 থেকে 50 মার্কস এর ফোকাস রাইটিং থাকছে, তখন সেক্ষেত্রে এই 100 মার্কস এর মধ্যে এই জিনিসটা আপনাকে খুবই একটা বিপর্যস্ত অবস্থায় ফেলে দেবে। ঠিক আছে? সো এটা আসলে আপনাকে আপনার স্মার্টনেস বলেন অথবা 200 মার্কস এর মধ্যে যদি আপনি এটাকে দেখেন, তাহলে সেক্ষেত্রে 20% অথবা 40% এর কাছাকাছি আপনাকে এই ফোকাস রাইটিং নিয়ে কাজ করতে হয়। তো ফোকাস রাইটিং এর ব্যাপারটা আপনাকে আসলেই অনেক অনেক বড় করে আপনাকে দেখতে হবে। আপনাকে অনেক বড় করে দেখতে হবে। এটাকে মূল্যায়ন করতে হবে আপনাকে। আপনি মূল্যায়ন না করলে উনি আপনাকে মূল্যায়ন করবেন না, পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবেন। তো বলছিলাম বেসিক্স অফ এসে, আমি এখন মূল টপিকে চলে যাব। এসে এবং ফোকাস রাইটিং বিষয়টা হচ্ছে আমরা যে টপিকের উপরে, যে একটা টপিকের উপর আলোকপাত করে যখন কোনো একটা টপিক লিখি, তখন আমরা এটাকে বলি ফোকাস রাইটিং। আর এসে হচ্ছে কোনো একটা জিনিসকে বড় করে লেখা। ঠিক আছে? তো যদি আপনি আমাকে বলেন হোয়াট ইজ দ্য লিটল স্পেক্ট, হোয়াট ইজ দ্য লেস অ্যাসপেক্ট অফ দিস টু রাইটিং, দুটা রাইটিং এর মধ্যে কোনটার অ্যাসপেক্টটা ছোট, তাহলে আমি আপনাকে বলবো যে অবশ্যই ফোকাস রাইটিং অ্যাসপেক্টটা ছোট। এসেটা হচ্ছে বিগার অ্যাসপেক্ট লেখা। Focus writing হচ্ছে not too much bigger, like as bigger as essay. It would be focused writing, but it would be focused on some topic, and the topic should have some lots of things whenever you're going to write it. আপনার কিছু জিনিস আছে, কিছু পার্ট নিয়ে আপনাকে ফোকাস করতে হবে, সেই ফোকাল পয়েন্টগুলো একটু আমরা দেখার চেষ্টা করবো। ওকে, তো চলুন আমরা সামনের দিকে একটু যাই। আজকে আজকে আমরা এসে লো করুন, এখানে এসে আর আর্গুমেন্টেটিভ এসে পার্টটাতে লো করছি, লো করুন। এসএন আর্গুমেন্টেটিভ এসে পার্টটাতে লো করছি। আমি লক্ষ্য করে দেখুন এসএন আর্গুমেন্টেটিভ রাইটিং। এখন এসএন আর্গুমেন্টেটিভ রাইটিং এর মধ্যে যদিও আমরা এসে অ্যান্ড আর্গুমেন্টেটিভ রাইটিং এর কথা বলছি, বাট আমরা আর্গুমেন্টেটিভ রাইটিং নিয়ে খুব একটা বেশি আমরা খুব একটা বেশি কনসার্ন হব না। নর্মালি আর্গুমেন্টেটিভ রাইটিং কিন্তু বিসিএস, আমাদের বিসিএস এ আসে না, কিন্তু আমরা ব্যাংকে আমরা দেখতে পাই আর্গুমেন্টেটিভ রাইটিং এর টপিকগুলোর ক্ষেত্রে। তো আমরা অলরেডি আমরা মিডল্যান্ড ব্যাংক বলেন, অলরেডি আমরা এনআরবি ব্যাংক বলেন, এই কয়েকটা ব্যাংকে আমরা এনআরবি, এক্সিম ব্যাংকে বলেন, আপনি আর্গুমেন্টেটিভ রাইটিং এর টপিক আমরা পেয়েছি। তো এসে ফোকাস রাইটিং এর মধ্যে ফরম্যাট অফ এসে রাইটিং অথবা ফোকাস রাইটিং যেটাকে আমরা বলি, আমি ফোকাস লিখছি না,
ফোকাস রাইটিং যেটাকে আমরা বলছি। ফোকাস রাইটিং এর ক্ষেত্রে একটা ব্যাপার আপনাকে একটু মাথায় রাখতে হবে যে ফোকাস রাইটিং এর মধ্যে আর্গুমেন্টারি রাইটিং কিন্তু আছে, বাট আমরা যে এসে রাইটিংটার উপরে যদি ফোকাস করে আমরা যে জেনে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই এসে রাইটিংটা আর্গুমেন্টারি রাইটিং সহ ডেসক্রিপটিভ রাইটিং বা অন্যান্য যে পার্ট অফ রাইটিং গুলো রয়েছে সেগুলো আমাদেরকে হেল্প করবে। সো আমরা বেসিক্যালি ফোকাস করছি হচ্ছে এসে রাইটিং এর ক্ষেত্রে। আর যদি আমরা আরেকটা ক্লাস নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমি আর্গুমেন্টারি রাইটিং এর উপরে কিছু কথা বলে দেবো। সো আমরা ফোকাস রাইটিং পার্ট অথবা এসে রাইটিং পার্ট নিয়ে কথা বলছি এখন। চলুন আমরা একটু দেখি। খুব সিম্পল একটা ইস্যু। নর্মালি ফরম্যাট অফ রাইটিং এর ক্ষেত্রে আপনাকে একটু ফলো করতে হবে, একটু সবাই মনোযোগ দিতে দেখুন জিনিসটা। দেখুন, আমরা যখন এসে লিখবো দেয়ার ইজ নট কোনো একটা টপিক বেসড যখন থাকবে, টপিক বেসড টপিক অথবা স্টেটমেন্ট বেসড যদি ফোকাস রাইটিং হয় তাহলে সেক্ষেত্রে এবং ফোকাস রাইটিং দু ধরনের হতে পারে। আমি একটু একটা টপিক বেস আর একটা হচ্ছে স্টেটমেন্ট বেস। আমি এটা একটু আপনাকে ব্যাখ্যা করে দিই, তাহলে সেক্ষেত্রে নাহলে আবার একটু ঝামেলা পড়বেন। টপিক বেসড হচ্ছে টপিক বেসড আর এটা হচ্ছে স্টেটমেন্ট বেসড। টপিক বেসড কি থাকে? টপিক বেসড থাকে হচ্ছে দেয়ার উইল বি a টপিক থাকবে, লাইক আমি যদি বলি মাই মাদার ইজ এ টপিক, সোজা কথা, মাই মাদার মতো সহজ জিনিসগুলো একটা টপিক, লোডশেডিং একটা টপিক, এগ্রিকালচার অফ বাংলাদেশ একটা টপিক। আর যদি আমরা যদি স্টেটমেন্ট বেসড হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের মোস্ট অফ দ্য ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ ইজ মোস্টলি, ধরেন আমি একটা লাইন লিখি, ইকোনমিক growth of BD mostly depends on agriculture. এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে আমি বললাম যে ইকোনমি দুটো পার্ট লক্ষ্য করুন, একটা হচ্ছে টপিক বেস আর একটা হচ্ছে স্টেটমেন্ট বেস। স্টেটমেন্ট বেসটা কি একটা স্টেটমেন্ট থাকবে এবং আপনাকে স্টেটমেন্টটাকে আপনার পক্ষে বিপক্ষে দুটো পার্ট নিয়ে কথা বলে এটাকে লিখতে হবে। আর যখন আমি বলবো যে মাই মাদার ইজ টপিক বেস যখন থাকবে তখন টপিকটা কি করতে হবে আপনাকে, টপিকটা এই মাই মাদারটাকে আপনাকে এক্সটেন্ড করে লিখতে হবে। এই হচ্ছে বিষয়, সোজা কথা। তো টপিক বেস এবং স্টেটমেন্ট বেস আপনাদের কিন্তু দু ধরনের আছে। এখন যদি প্রশ্ন করা থাকে টপিক বেস কেমন আসে, স্টেটমেন্ট বেস কেমন আসে, এগুলো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এই কারণে আপনারা কিন্তু রিডিং হ্যাবিট আস্তে আস্তে বাড়াতে হবে। রিডিং হ্যাবিট, এই টপিক হ্যাবিট আপনাকে এই দুটো পার্টটাকে আমাদেরকে রিডিং হ্যাবিটে আনতে হবে, রিডিং হ্যাবিটের আওতায় আনতে হবে, এবং রিডিং হ্যাবিটের মধ্যে আপনি এখন থেকে একটু টপিক বেসড জিনিসগুলো পড়া শুরু করুন, স্টেটমেন্ট বেসড জিনিসগুলো পড়া শুরু করুন। এখন দেখুন, টপিক বেসড জিনিসগুলোর ক্ষেত্রে আপনি মনে রাখবেন আমরা 80% টপিক বেসড জিনিসগুলো আমরা পাই কোয়েশ্চেনে, ব্যাংকের মধ্যে। ব্যাংক এক্সামে আমরা যেটা পাই সেটা হচ্ছে 80% কোয়েশ্চেন আমরা টপিক বেসড পাই, আর 20% টপিক আমরা স্টেটমেন্ট বেসড পাই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, সহজে বোঝার চেষ্টা করেন, খুব সহজেই বলছে, আশা করি বুঝতে পারছেন। ব্যাংক এক্সামের মধ্যে আপনাকে যেটা মনে করতে হবে, ঠিক আছে, আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কিরকম, ব্যাংক এক্সামের মধ্যে আপনাকে টপিক বেসড আপনাকে ব্যাংক এক্সামে যেগুলো আসে সেগুলোতে 80% কোয়েশ্চেন আপনার টপিক বেসড হয়। এই মাই মাদার, লোডশেডিং, আপনার ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ। ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ যদি হয় ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ বললাম, এটা হচ্ছে একটা টপিক। এই টপিকের উপর আপনি 80% কোয়েশ্চেনগুলো, সাধারণত এই টাইপের কোয়েশ্চেন টপিক 80% কোয়েশ্চেন আসে। স্টেটমেন্ট হচ্ছে কোনো একটা স্টেটমেন্ট বলা থাকবে, এটার পক্ষে পক্ষে কথা থাকবে বা এটাকে আপনাকে ডেসক্রাইব করতে বলবে, সেটা হচ্ছে আপনার স্টেটমেন্ট বেসড একটা কোয়েশ্চেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সো আমাদের কোনটা বেশি কমন? আমাদের কমন কোয়েশ্চেন হচ্ছে টপিক বেসড কোয়েশ্চেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আসুন এবার দেখুন, যদি আমি একটা ফরম্যাট অফ এসে রাইটিং, আমি স্টেটমেন্ট বেসড এর পার্টটা দেখাচ্ছি আপনাদেরকে। স্টেটমেন্ট বেসড প্রথম পার্টটা, স্টেটমেন্ট বেসড দেয়ার ইজ নো ডিনাইং ফ্যাক্ট দ্যাট, এই কোনটা টপিকটা আপনি লিখে দিবেন এখানে, টপিকটা লিখবেন। কারণ টপিকটা কি ছিল? The economic growth of Bangladesh mostly depends on the agriculture. There is no denying the fact. There is no denying the fact. There is a denial of the fact. এইভাবে কোনটা জিনিস লিখতে হবে আপনাকে। লিখে এই টপিকটা লিখে দিবেন, ডিরেক্ট টপিকটা বসে যাবে এখানে। কিরকম হবে লাইনটা? There is no denying fact that the economic development of Bangladesh totally depends on the agriculture. শেষ। আমি টপিকটা লিখে দিলেন এখানে। লিখে দেওয়ার পর খুব সহজ, আমি জাস্ট স্টার্টিংটা দেখাই দিচ্ছি আপনাদের। In this essay, I will outline মানে হচ্ছে explain, আপনি জাস্ট আউটলাইনটাকে এক্সপ্লেন বলতে পারেন, খুব সহজে। Explain. Outline some of the effects, ঠিক আছে, effects of দিয়ে আপনি ইকোনমিক ডেভেলপমেন্ট শেষ হয়ে গেল।
economic development, ঠিক আছে? I'll outline some of the effects of economic development and suggest some solutions of the problems, or suggest some solutions, suggest some এখন যদি এটা যদি পক্ষে পক্ষে হয়, suggest some solution, problem থাকলে solution দিব আমি, আর suggest something, এটা না লিখে লিখবো something for further development. For the further development, এই কথাগুলো বলে আমি সেন্টেন্স স্টার্টিংটা করবো। আমরা সেন্টেন্সটা বিভিন্নভাবে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। এখন আমি আপনাকে একটা কমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, কমন একটা এক্সাম্পল। There are many problems of a problems of বলে আমি ধরেন economic development of if there are many problems of, there are many aspect problems of economic development of Bangladesh. Development of Bangladesh. এখন এগ্রিকালচারের ব্যাপারটা আপনাকে আনতে হবে। ফার্স্টলি বলে আপনি একটা এসপেক্ট অথবা এই ফার্স্টলি বলেন আপনি আমাদের এগ্রিকালচার, আমাদের ল্যান্ড বেসড কান্ট্রি, এই কথা বলে শুরু করতে পারেন। প্রবলেম আপনি এই ফার্স্টলি এটা বলে প্রবলেমের নাম্বারটা বলেন আপনি। সেকেন্ডলি, এবং এটা বলে সমস্যা হচ্ছে একটা ব্যাপার মাথায় রাখবেন, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, ভালো করে ফলো করুন জিনিসটা। আমাদের একটা প্রবণতা আছে, আমরা একটা প্রবলেম বলে প্রবলেমটাকে আমরা ডিসক্রাইব করি না। হাউ টু ডেভেলপ এ প্রবলেম। আমি একটা জিনিস ছোট্ট আপনাদের একটা জিনিস দেখাই। আপনি একটা ইস্যুকে, একটা লজিককে আপনি কিভাবে সাপোর্ট করবেন, আমি একটু ভালো করে আপনাকে জিনিসটা একটু বুঝিয়ে দিই আগে। ধরুন এটা একটা পিলার, ঠিক আছে? এটা একটা অনেক উঁচু একটা পিলার, এবং উঁচু পিলার মানে কোন ধরনের পিলার? এটা এই পিলারটার মধ্যে এটা লোহার পিলার, সামহাও এটা একটা লোহার পিলার। তো লোহার পিলার হলে যেটা হয়, হ্যাঁ, সেগুলো কি হয় জানেন? আপনার কি করতে হয় জানেন? এই জায়গা থেকে একটা তার টানা দিতে হয়, টানা তার এখানে, এই জায়গায় টানা তার এই জায়গায় দিয়ে এখানে দিতে হয়, এই তিনটা টানা তার দিতে হয়, তিন জায়গায় তিনটা টানা তার দিয়ে এগুলোকে, এই টানা তারগুলো দিয়ে এটাকে স্ট্রং করতে হয়, যাতে করে এই পিলারটা পড়ে না যায়। মনে রাখবেন, এই যে আমরা এই যে টানা তারটা দেখাচ্ছি, এটা টানা তার, এটা হচ্ছে লজিক। লজিককে এই যে লজিককে যখন আপনি এক্সপ্লেন করবেন, লজিকটা স্ট্রং হবে। আপনি এই যে টানা তার নাম্বার 1 দিলেন, টানা তার নাম্বার 1 দিলেন, টানা তার নাম্বার 2 দিলেন, টানা তার নাম্বার 3 দিলেন। এগুলো কি? আপনাকে লজিকটা এক্সপ্লেন করতে হবে, অথবা লজিকের এগেইনস্টে আপনাকে একটা কি দিতে হবে, একটা এক্সাম্পল দিতে হবে, অথবা একটা আপনাকে স্টোরি লাইন দিতে হবে। স্টোরি লাইন, অথবা আপনি এটাকে আরেকটা ব্যাপার বলি, আমরা এটাকে এক্সাম্পল দিতে হবে, এক্সপ্লেন করতে হবে, অথবা তার সঙ্গে একটা স্টোরি লাইন দিতে হবে, অথবা এটাকে সাবলজিক হতে পারে, আরেকটা লজিক, সাবলজিক। এই তিনটা জিনিস দিতে হবে। তিনটা জিনিস দিলে আপনার যে প্রবলেমটা, আপনি যে প্রবলেমটা বলছেন, সেই প্রবলেমটা কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ আ কাইন্ড অফ প্রবলেম হুইচ ইজ এ কাইন্ড অফ লজিক টু। প্রত্যেকটা প্রবলেম বলেন, প্রত্যেকটা সলিউশন বলেন, দিস ইজ এ কাইন্ড অফ লজিক, আপনার লজিক। এটা প্রবলেম হতে পারে, সলিউশন হতে পারে, এগুলো সবগুলো এক ধরনের লজিক আপনার জন্য। লজিক, বুঝতে পারছেন? তো যখনই আপনার এই লজিকগুলো, আপনি প্রবলেমগুলো সলিউশনগুলো নিয়ে কথা বলবেন, আপনি যে কোনো একটা লজিক দিচ্ছেন, আপনি লজিকটা দিলে চট করে লজিকটা শুধু বলে দিলে হলো না। আপনার লজিকটা হয় আপনাকে এক্সপ্লেইন করতে হবে, অথবা আপনাকে এক্সাম্পল দিতে হবে ওই লজিকের এগেনস্টে, অথবা আপনাকে ওই লজিক বলে তার সঙ্গে একটা স্টোরি টেলিং করতে হবে, যে হ্যাঁ এরকম একটা লজিক এভাবে হয়েছিল, এই জন্য আপনার এটা হয়েছে, এই কথাগুলো আপনাকে বলতে হবে। তো আপনাকে মাথায় রাখতে হবে, লজিক আপনাকে এস্টাবলিশ করতে হলে, লজিক এস্টাবলিশমেন্টের জন্য 3 points of logic establishment. There are 3 points
of logic establishment. এটা কি কি? নাম্বার 1 লজিক এস্টাবলিশমেন্টের জন্য পয়েন্টগুলো কি কি? নাম্বার 1 explanation, number 2 example, number 3 storytelling or sublogic. এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। সো আপনি যেই লজিকটা দিবেন না কেন সেই লজিকটার পাশে কিন্তু আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, না হলে ইউ আর গন, আপনার লজিক ভালোভাবে যাবে না। সো এই আপনার প্রবলেমের পাশাপাশি আপনাকে এইটা এই যে আপনাকে একটা এক্সাম্পল দিতে হবে অথবা আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে তার সঙ্গে, ঠিক আছে? এখন আপনি কিভাবে এক্সাম্পল দেন? সামহাও আমি বললাম যে বাংলাদেশ ল্যান্ড বেসড, আমি বললাম যে প্রবলেম কি, বাংলাদেশের জন্য প্রবলেমটা কোথায় বা লজিকটা কি। প্রবলেম বলা মানে লজিক শো করছি আমরা এখানে। বাংলাদেশ ইজ এ BD is a land-based country, ঠিক আছে? এখন ল্যান্ড বেসড কান্ট্রি, আপনি এবার এটাকে ল্যান্ড বেসড কান্ট্রি এবং তারপর আপনি বললেন যে সেখানে আসলে এগ্রিকালচারাল ফ্যাসিলিটিস গুলো ভালো। আপনি কি বললেন? উই হ্যাভ প্রপার ইরিগেশন ফ্যাসিলিটি, আমরা বলতে পারি। ইরিগেশন ফ্যাসিলিটি আমাদের কাছে আছে। এটা থাকার কারণে আমরা খুব সহজেই আমরা এখানে প্রোডাক্ট প্রডিউস করতে পারি, প্রডিউস করি আমরা। We produce lots of things because of our fertile land. তো ফার্টাইল ল্যান্ড কাদের গেলে তো এটা বলতে গেলে আপনি এটাকে এক্সপ্লেন করলেন আপনি, বা আপনি খুব সুন্দর এক্সাম্পল দিতে পারেন যে হ্যাঁ আমরা এখন আমাদের প্রায় 90% আমাদের যে জনগণ আছে, প্রায় আমাদের প্রায় 21-22 কোটি জনগণ আছে, তার মধ্যে আমরা এদেরকে আমরা প্রায় 90%, আমাদের প্রায় 95% হয়ে গেছে। 95% আমরা প্রায় ইয়ে করে ফেলেছি। আমরা আমাদের ফুড আমরা ফুড ডিপেন্ডেন্সি আমাদের 95% আমাদের, মানে আমাদের কান্ট্রিতে আমরা যেটা আমরা উৎপাদন করি তা 95% আমাদের নিজস্ব আমরা ইয়ে করতে পারি, বুঝতে পেরেছি? তো 95% থাকা মানে হচ্ছে আমরা কি করছি, এটা দিয়ে মোটামুটি আমরা এই ব্যাপারটা বলা মানে হচ্ছে আমার লজিকটাকে আমি সাব লজিক বা সামহাও এক্সাম্পল হিসেবে আমি এটাকে সাপোর্ট করছি। ঠিক ফার্দার মোর বলে আমি এই লজিকটা শেষ হলো আমার, এবার সেকেন্ড লজিকটা আমি দিলাম। এবার সেকেন্ড লজিক এখানে আসলো, সেকেন্ড লজিকের পরে ফর এক্সাম্পল দিয়ে আবার এক্সপ্লেন করে দিলাম। সুতরাং আমার সুন্দর করে একটা পার্ট চলে গেল। দেয়ার আর সেভারাল সলিউশন। এবার আমি প্রবলেমগুলো বললাম, দুটো প্রবলেম বললাম বা দুটো তিনটা এরকম জিনিস দিলাম। দেয়ার আমি কি করবো, দেয়ার আমি যেটা করবো সেটা হচ্ছে দেয়ার আর সেভারাল সলিউশনস টু দ্য প্রবলেম। এখন এই টু দ্য ড্যাশ প্রবলেম, টু দ্য ডেসক্রাইব প্রবলেম অথবা সামহাউ টু দ্য এক্সপ্লেইন প্রবলেম দিলাম আমরা একটা প্রবলেম দিয়ে। ফার্স্ট অফ অল দিয়ে এবার আমি একটা সলিউশন দিব আমরা। এবার দেখেন সলিউশনগুলো কি হয়। সলিউশন দেওয়ার একটা সিস্টেম আছে। সলিউশন সিস্টেমটা কি? There are several solutions to the a problem. দিলাম আমরা, ওকে দিলাম। তারপরে ফার্স্ট অফ অল দিয়ে এই যে ফার্স্ট অফ অল, এখানে এই জিনিসগুলো খুব জরুরি, মাথায় রাখবেন যখন আপনি এসে লিখবেন তখন। ফার্স্ট অফ অল এই যে আমরা এটাকে বলি হচ্ছে কনসিকুয়েন্সিয়াল কানেক্টিভস বলি আমরা। কনসিকুয়েন্স এগুলো একটার পর একটা সিকোয়েন্স গুলোকে মেনটেন করতে হয়। ফার্স্ট অফ অল, সেকেন্ড, সেকেন্ডলি, বিসাইডস এগুলো। এখন দেখেন ফার্স্ট অফ অল বলে আমি আবারও যেটা বললাম সলিউশনে বললাম আমি আমাদের কোনো প্রবলেম যদি আমি বলতাম যে হ্যাঁ আমাদের কিন্তু আলটিমেটলি কি রকম পাচ্ছে, আমাদের কিন্তু জনসংখ্যা পাচ্ছে, এগ্রিকালচার। আমরা এখন প্রবলেম ধরেন প্রবলেম বলা আগে আমরা একটা প্রবলেম বললাম। কি প্রবলেম বললাম? আমরা বললাম যে জনগণ আমাদের বাড়ছে, জনগণ বাড়ার কারণে আমরা হিউজ পরিমাণে লোকজন আমাদের ইয়ে করছে, কি করছে তারা বাংলাদেশে এখন আমাদের ধানি জমি যেগুলো আছে সেই ধানি জমিগুলো এগ্রিকালচারাল ফ্যাসিলিটিস গুলো আছে এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে গভর্নমেন্টকে একটা জায়গায় আমাদেরকে ইয়ে করতে হবে, হাই রাইজ বিল্ডিং ফ্যাসিলিটিস গুলো দিকে দিতে হবে। আর আমাদের জমি যেগুলোতে আমরা মানে আমাদের এগ্রিকালচার অথবা সামহাও যেগুলো ইরিগেটেবল অথবা সামহাও যেগুলোকে আমরা ফার্টাইল ল্যান্ড যেগুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ অধিদপ্তরের আন্ডারে আমরা এগুলোকে এনে এগুলোতে কিভাবে আরো হাইলি প্রডিউসিং ফ্রুটস, আমরা হাইলি প্রডিউসিং ফুড গুলো আমরা ইয়ে করতে পারি, সেগুলো নিয়ে কথা বলতে পারি আমরা। এই টাইপের কথা বলবো। জনগণ আবার যেহেতু জনগণ বাড়ছে আমাদের এখানে, সেহেতু আমরা এটা বলতেই পারি যে একটা পয়েন্ট আমরা আনতেই পারি যেটা আমাদের যাতে করে জনসংখ্যা বেশি না বাড়ে সেই পার্টটা নিয়ে আমরা কথা বলতে পারি।
সো এই কথা বলতে পারি, এই পার্টগুলো আমরা এই কাজগুলোতে আমরা শুরু করতে পারি। সলিউশন নাম্বার 1 দিয়ে আমরা এই সলিউশনটা দিতে পারি। সলিউশন নাম্বার 2 দিয়ে আমরা পরের অংশটা বলতে পারি। ঠিক আছে, হাই ইয়েল্ডিং ক্রপস নিয়ে কথা বলতে পারি আমরা। ঠিক আছে, ওগুলো বলতে পারি আমরা। সলিউশন নাম্বার 2 দিতে পারি, এবং তার সঙ্গে কিন্তু এই প্রত্যেকটা সলিউশনের মধ্যে আমরা কিন্তু এখানে এক্সাম্পল প্লাস এক্সপ্লেনেশন ফলো করতে হবে, দিতে হবে। আবার দেখেন, ঠিক আছে, সলিউশন একটা দিলাম, আবার একটা সেকেন্ড সলিউশনের মধ্যে কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনি সেকেন্ড সলিউশন দিলেন, সেকেন্ড সলিউশন দেওয়ার সময় আপনি শুধু সলিউশন নাম্বার 2 দিয়ে ব্যাপারটা এরকম করতে পারবেন না। সলিউশন দেওয়ার পর আপনি সুন্দর করে বিসাইডস অথবা সেকেন্ডলি এটা অথবা সেকেন্ডলি দিয়ে কমা দিয়ে সুন্দর করে আমাকে পরবর্তী সেকেন্ড সলিউশনটা দিতে হবে। এবং সেকেন্ড সলিউশনের মধ্যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পরবর্তী এখানে আমরা কি আনতে হবে, সলিউশনটা দিয়ে তারপর আবার সুন্দর করে এখানে এক্সাম্পল প্লাস এক্সপ্লেনেশন আনতে হবে, এক্সপ্লেনেশন আনতে হবে। এবং যেটা আনবো তখন সেক্ষেত্রে জামাল সারিয়া অলরেডি কিন্তু আমরা যেটা বলছি এটা আর্গুমেন্টেটিভ টপিকেরই একটা পার্ট। স্টেটমেন্ট টপিক মানে আর্গুমেন্টেটিভ টপিক হতে পারে, এটা আর্গুমেন্টেটিভ টপিকেরই একটা পার্ট। দেখেন ওই যে প্রবলেম বললাম, সলিউশন বললাম, প্রবলেম সলিউশন পার্টের মধ্যে শুধু আর্গুমেন্ট দিলে আপনি আর্গুমেন্টের মধ্যে পজিটিভ বলেন, প্রবলেমের পার্টটা পজিটিভ বলেন, আর নেগেটিভটা হচ্ছে সলিউশন বলেন, বা উল্টা নেগেটিভ বলেন, পজিটিভটা হচ্ছে সলিউশন বলেন, এরকমই। আচ্ছা, সো যেটা বলছিলাম এখানে প্রবলেম সলিউশন অথবা সামহাও আপনি আর্গুমেন্টেটিভ টপিক যেগুলো আমরা বলছি সেগুলোর মধ্যে একটা মাত্র ব্যাপার আমি আপনাদেরকে বলি। মূল ব্যাপারটা হচ্ছে আমরা লজিক যেটা দিচ্ছেন সেই লজিকটা কতটুকু আপনি স্পেসিফিকলি আপনি দিতে পারছেন। লজিকটা যদি আপনার ওই যে বললাম লজিকটা যদি লজিক্যাল হয় তাহলে কিন্তু আর কোনো প্রবলেম নাই। লজিকের প্রেজেন্টেশন যদি লজিক্যাল হয় তাহলে কোনো সমস্যা নেই, মনে রাখবেন। কিন্তু লজিক্যাল প্রেজেন্টেশন যদি মানে লজিক্যাল না হয় তাহলে কিন্তু আপনি যতই ভালো লেখেন না কেন কোনো লাভ হবে না। বুঝতে পারছি, স্যার আপনার দুই একটা লাইন কিন্তু পড়বে। আমরা অনেকে মনে করি যে আমরা মনে হয় অতটুকু স্যার মনে হয় তো পড়ে না, দুই লাইন লিখে ফেললে মনে মোটামুটি মার্কস পেয়ে যাবো, এরকম কিন্তু না, স্যাররা কিন্তু পড়ে। প্রত্যেকটা লজিকের সঙ্গে আপনি অবশ্যই এক্সাম্পল অথবা এক্সপ্লেনেশন দিতেই হবে। এই যে আমি সলিউশন দিলাম তার সঙ্গে অবশ্যই আপনাকে এক্সাম্পল অথবা এক্সপ্লেনেশন দিতেই হবে। যদি আপনি না দেন তাহলে যদি আপনার সলিউশন অথবা লজিক বলেন অথবা আপনার আর্গুমেন্ট বলেন অথবা আপনার যা ইচ্ছা তা বলেন, হোয়াট এভার, এটা স্ট্রং হবে না। আপনি স্ট্রং লজিক অথবা আর্গুমেন্ট যদি আপনি ইয়ে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটাকে এভাবে লিখতে হবে। এবার ইন এডিশন বলে আপনি এবার তার সঙ্গে আরেকটা সলিউশন নাম্বার 3 দিলেন, আপনি 3টা সলিউশন দিলেন আপনি। এবার এটা এই সলিউশন দিয়েও আপনি কিন্তু এবার সুন্দর করে তার সঙ্গে এবার একটা ধরেন আপনি যে যেটা দিলেন এক্সাম্পল জায়গার মধ্যে সাব লজিক দিয়ে দিলেন, সাব লজিক দিয়ে দিলেন। ওকে, তো সাব লজিক দেওয়ার পরে আপনার এই যে সলিউশনটা স্ট্রং হয়ে গেল। আবার এই সলিউশন নাম্বার 2টা আপনি এখানে এক্সাম্পল অথবা এক্সপ্লেনেশন দিয়ে স্ট্রং হয়ে গেল। এবার সলিউশন নাম্বার 1টা আপনার এক্সাম্পল অথবা এক্সপ্লেনেশন নিয়ে আবার স্ট্রং হয়ে গেল। তো এভাবে স্ট্রং করে করে আপনাকে আগাতে হবে। এরপরে আপনি ইন কনক্লুশন দিবেন, ইন কনক্লুশন দিয়ে আপনার পরবর্তী পার্টটা আস্তে আস্তে লিখবেন। প্রায় আমি একটা প্রশ্ন পাই যে স্যার আমরা 40 মার্কসের জন্য আমরা কিভাবে আমরা লিয়েটা করি, 40 মার্কসের জন্য আমরা কতটুকু লিখতে হবে। ঠিক আছে, এই প্রশ্ন আসলে কি উত্তর আমাদের কাছে কারো কাছে আছে? 40 মার্কস আপনি কতটুকু, আপনি যতটুকু পারেন ততটুকু লিখবেন, বেশি করে লিখবেন যত পারেন। যদি আপনি মানে 20 পেজ লিখতে পারেন তাও ভালো, কিছু কিছু ওরা তো লিমিট দিয়ে দেয়। ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, স্ক্রিন শেয়ার করছি আপনাদের সঙ্গে। ধরেন হাউ মাচ শুড ইউ রাইট, write for 40 marks. এখন 1 নম্বর, প্রথমত ফলো দ্য ওয়ার্ড লিমিট। সেকেন্ড, শেষ, এই হচ্ছে আনসার। এর বাইরে কেউ আনসার লিখলে কোনো কথাবার্তা নেই, এর বাইরে কোনো আনসার লিখলে কোনো অন্য কেউ কোনো কথা বলে এগুলো ফলো করার প্রয়োজন নেই। ভালো করে দেখে নেন ভিডিওগুলো। লক্ষ্য করুন, তাহলে আমরা কি করলাম, আমরা এখানে আপনি কি করবেন, ফলো দ্য ওয়ার্ড লিমিট। যদি ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, অনেক সময় বলে তারা যে আপনি 800 ওয়ার্ডস এর মধ্যে লিখবেন অথবা 1000 ওয়ার্ডস এর মধ্যে লিখবেন, যেমন বিসিএস এর মধ্যে 1000 ওয়ার্ডস এর কথা লেখা থাকে, 800 ওয়ার্ডস এর কথা বলে দেবে, 500 ওয়ার্ডস এর কথা বলা থাকতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সবসময় রাখবেন যে আমি যেটা করব সেটা হচ্ছে
যে আমি এইগুলোর লেখার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ফলো দ্য ওয়ার্ড লিমিট ফলো করে সামনে জিনিসগুলো লিখতে হবে। নাম্বার 1। নাম্বার 2, লজিক্যালি অ্যাজ মাচ। আপনি শুধু আমি যদি বলি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, নো 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 নো। আপনার লেখা তো স্ট্যান্ডার্ড হতে হবে। শুধু কি পৃষ্ঠা বললে চলবে নাকি? পৃষ্ঠা বললে চলবে না, লজিক্যাল হতে হবে, কথা লজিক্যাল হতে হবে। লজিক্যালি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, আপনি যতটুকু পারেন লিখবেন। যদি আপনার এবার যদি 20 পেজও হয়, 20 পেজ নো প্রবলেম, 30 পেজ নো প্রবলেম। তবে তবে শুধুমাত্র খাতা ভরার জন্য লিখবেন না। খাতা ভরার জন্য বড় করে লিখবেন না। স্যাররা এগুলো খুব ভালো বোঝেন। এটা ক্লাস 5-6 এ ঠিক আছে, ব্যাংকের জবের ক্ষেত্রে হবে না। খাতা ভরার জন্য বড় করে লেখা অনেকের মধ্যে প্রবণতা রয়েছে, ঠিক আছে? খাতা ভরার জন্য বড় করে লিখবেন না, এই কাজটা করবেন না। অনেকের মধ্যে প্রবণতা রয়েছে, সো এই কাজটা করবো না আমরা। যদি আমরা লজিক্যালি পারি 20 পেজ লিখবো, 20 পেজের পরে যদি সময় লাগে আর 30 পেজ লিখবো, কোনো সমস্যা নেই। আর যদি লজিক্যালি মনে হয় যে 15 পেজ লিখলে ভালো, যদি বলে 10 পেজ লিখলে ভালো, নো প্রবলেম। যদি আপনার মনে হয় লজিক্যালি আপনি 10 পেজ লিখছেন, এটা ওকে হয়ে গেছে, সুন্দর প্রেজেন্টেশন, 10 পেজে আপনার প্রেজেন্টেশন জোস প্রেজেন্টেশন হয়েছে, প্রেজেন্টেশনটা গ্রেট হয়েছে, আপনার কাছে মনে হচ্ছে গ্রেট প্রেজেন্টেশন হয়েছে, তাহলে ওকে, 10 পেজ ইজ গুড, 10 পেজ ইজ গুড। আপনার গ্রেট প্রেজেন্টেশন হয়েছে, তার মানে হচ্ছে 10 পেজ ইজ গুড। তা আপনার এটা মাথায় রাখতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সো এটা নিয়ে আর কথা বাড়ালাম না আমরা। তো আমার কনক্লুড করলাম, আমরা এখানে কনক্লুড করার ক্ষেত্রে ব্যাপারগুলো আমরা যেভাবে দেখছি সেটা। এখন আমি একটা এক্সাম্পল দেখাবো আপনাদেরকে যে প্রশ্নগুলো কেমন এসছে। লাস্ট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি টপিক বেস, বা যেটা বলছে প্রবলেম সলিউশন বেস, যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিরকম করে এসছে একটু দেখেন। যেমন এই যে এফেক্টস অফ, রাইট অ্যান এসে অন এফেক্টস অফ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস, মিডল্যান্ড ব্যাংক 2015 আসছে। বুঝতে পারছি এফেক্টস অফ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস। এখন একটা ফলো করতে হবে। ইফেক্টস মানে হচ্ছে এটা সিকোয়েন্স, এটার প্রভাব। প্রশ্নের মধ্যে কিন্তু আপনার মধ্যে অনেকগুলো প্রবলেম আছে। এবার ইফেক্টস বললাম আমরা, এবার যদি এফেক্ট শব্দটা থাকতো, এফেক্টস, তখন সমস্যা হয়ে যেত। এফেক্টস ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ, নেতিবাচক প্রভাব। তা আমাকে যদি শুধু এফেক্টস হয়, তাহলে শুধু প্রভাব, তাহলে প্রভাবের মধ্যে কি বলবো আমি এটাকে, পজিটিভ এবং নেগেটিভ দুটো জিনিস চলে আসবে তখন। আর যদি এফেক্টস হয় তাহলে এটা শুধু নেতিবাচক, তার মানে শুধু নেগেটিভ যে ইয়েগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। সাবধান, এই হচ্ছে বিষয়। এই একটা ওয়ার্ডের মধ্যে আপনার ঘাম জড়িয়ে দেবে, বোঝা যাচ্ছে? এই একটা ওয়ার্ডের মধ্যে আপনার পুরো এস এর 12টা বাজিয়ে দেবে। আপনি কি করলেন, আপনি ইফেক্ট পেয়েছেন ই দিয়ে পেয়েছেন। আপনি কি করলেন, ওটাকে আপনি সুন্দর করে প্রভাব মনে করে আপনি এটাকে নেগেটিভ সব কথাবার্তা লিখে চলে আসছেন। অলরেডি আপনার আনসার 50% হয়েছে। তাই কিন্তু যদি আপনি এফেক্ট লেখা আছে, এফেক্টস লেখা আছে, এফেক্টস লেখা আছে, কিন্তু আপনি কি করলেন, সুন্দর করে পজিটিভ নেগেটিভ দুটো লিখে চলে আসেন, তাহলে দুটোর মধ্যে পজিটিভ যা লিখেছেন পুরোটাই আপনার মার্কিং থেকে বাইরে চলে যাবে। কথাটা কি বুঝতে পারছেন? ব্যাপারটা বুঝতে হবে, এবার আসেন। সো ধরেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস যেগুলো রয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মানে সোশ্যাল নেটওয়ার্কিং যে আমাদের যে অ্যাড্রেসগুলো রয়েছে সেগুলো আমাদেরকে কিভাবে ইফেক্ট করে। তো এটা আমরা জানি সাধারণত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে আমাদের এফেক্টস বলছে পজিটিভ সাইটস। তো আমরা পজিটিভ ভাইবগুলো নিয়ে কথা বলবো, ওগুলো কিভাবে এডুকেটিভ যে ডিডাক্টিভিটি গুলো নিয়ে কথা বলবো, ওগুলো কিভাবে আমাদেরকে হেল্প করছে। সাধারণত আমরা করোনার ক্ষেত্রে আমাদের কিভাবে হেল্প করছে এই কথাগুলো নিয়ে বলবো। এডুকেশনাল অ্যাসপেক্ট আমাদের কিভাবে হেল্প করে এগুলো নিয়ে কথা বলবো। সো এটা অনেক কথা বলার আছে। আচ্ছা, এবার দেখেন, ডিসকাস করতে বলেছে। To win today's competitive marketplace, companies must rely on continuous innovation and change. Innovation and change এর দিকে আস্তে আস্তে কোম্পানিদের সবসময় রিলাই করতে হবে কোম্পানিদেরকে, ঠিক আছে? কম্পিটিটিভ মার্কেটপ্লেসে আপনাকে কি করতে হবে, ওরা কিন্তু এটা কিন্তু হচ্ছে ওপেন ডিসকাশন নয়, এটা কিন্তু আপনাকে বলছে ডিরেক্টিভ ডিসকাশন। এটা কিরকম, আমি এই ব্যাপারটা একটু আর একটু ইয়ে করে বলে দিই। এই ব্যাপারটা একটু সবাই ফলো করেন। এই জিনিসটা না বুঝলে অবশ্য পরে ভেজাল আছে, ঠিক আছে?
ডিরেক্টিভ ডিসকাশন, একটা হচ্ছে ওপেন ডিসকাশন। ওপেন ডিসকাশন মানে হচ্ছে আপনাকে পজিটিভ, নেগেটিভ অথবা ডেসক্রাইব করতে বলবে। কোন একটা পক্ষে বিপক্ষে বলতে বলবে, যুক্তি দিতে বলবে। এটা ওপেন ডিসকাশন। আপনি কোন একটা টপিক ডেসক্রাইব করতে বলবে, ডিসকাশন। প্রবলেম সলিউশন আলাপ করতে বলবে। বলবে। কিন্তু ডিরেক্টিভ ডিসকাশন হচ্ছে আপনাকে বলে দেবে শুধু আপনি এই নির্দিষ্ট টপিকের, এখানে বলে দেবে আপনাকে ডিরেকশন দিয়ে দিবে। স্টেটমেন্ট থাকবে যেখানে সিদ্ধান্ত দেয়া আছে, আপনি শুধু এক্সপ্লেন করবেন। এক্সপ্লেইন, সাপোর্টে, করবেন। এই এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। দুটো জিনিস, এটা আশা করি বুঝতে পেরেছেন। দুটো পার্ট, একটা হচ্ছে ডিরেক্টিভ ডিসকাশন, একটা হচ্ছে ওপেন ডিসকাশন। ডিরেক্টিভ ডিসকাশনে কি থাকবে? ডিরেক্টিভ ডিসকাশনে যেটা থাকবে স্টেটমেন্ট থাকবে, সেখানে সিদ্ধান্ত দেওয়া থাকবে। সেটা সেন্টেন্সের মধ্যে এটা এটা ক্লোজ সেন্টেন্স, সিদ্ধান্ত দেওয়া থাকবে। আমি বলবো শুধুমাত্র আপনি শুধুমাত্র এক্সপ্লেন করবেন এবং সাপোর্টের যুক্তি প্রদর্শন করবেন যা করছেন। আর যেটা আমরা ওপেন ডিসকাশনের কথা বলছি, ওপেন ডিসকাশন হচ্ছে বলবে যে তুমি এর পক্ষে বিপক্ষে তুমি কি বলো, এর বিপক্ষে তোমার কোনো কথা আছে কিনা, ঠিক আছে, ডিসক্রাইব করো এটাকে, ঠিক আছে, তুমি তোমার পক্ষে যুক্তি দাও, এই কথাগুলো বলবে। মানে আপনি এবারে নিজের মতো করে নিজের, আপনি ইউ আর ওপেন টু ডিসকাস দিস থিং। এই ধরনের ক্ষেত্রে আপনি সাধারণত ওপেন ডিসকাশন ব্যাপারগুলো থাকে। তো এই ক্ষেত্রে আপনাকে মানে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। ডিরেক্টিভ ডিসকাশন মানে হচ্ছে আপনার অলরেডি একটা জায়গায় আপনাকে ডিরেকশন দিয়ে দিবে, এই ডিরেকশন বাইরে আপনি যেতে পারবেন না। আর ওপেন ডিসকাশন হচ্ছে আপনি এদিকেও যেতে পারবেন, আপনি ওইদিকেও যেতে পারবেন, আপনি এদিকেও যেতে পারবেন, আপনি এদিকেও যেতে পারবেন। লস অফ ডিরেকশন ইউ ক্যান ফলো, lots of direction you can follow. Okay, তো স্যার দেখুন, discussed to win in today's competitive marketplace, companies must rely on continuous innovation. And কথা হচ্ছে আপনি যদি কম্পিটিটিভ মার্কেটপ্লেসে কোম্পানিগুলো যদি আপনার টিকে থাকতে তাহলে সেক্ষেত্রে ওকে ইনোভেশন এবং চেঞ্জের দিকে নজর দিতে হবে। তার মানে এটা কোনো বিকল্প কোনো কথা বলে না, কিন্তু এক্সিম ব্যাংক আপনাকে ডিরেক্ট বলেছে যে আপনি ইনোভেশন এবং চেঞ্জের দিকে নজর দিতে হবে। মাস্ট, এই যে মাস্ট ডিরেক্টিভ। যদি এই মাস্টার জায়গায় যদি মেয়ে থাকতো তাহলে এটা হয়ে যেত ওপেন। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। ব্রেন খাটাতে হবে একটু। মাস্টার যদি মেয়ে হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কি করতে হবে, তখন আপনার কিন্তু ওপেন ডিসকাশন হয়ে যাবে তখন। আর বাস্ট হওয়ার কারণে এটা ব্লক হয়ে গেছে, আপনি অন্য কোনো চিন্তা করতে পারবেন না। আপনার শুধু অপশন এটাই আছে, আপনি এটাকে সাপোর্ট করে যাবেন, ইনোভেশন এবং আপনার চেঞ্জ তাদেরকে উইন করতে সহায়তা করবে আপনাকে। এটার মাধ্যমে আপনি উইন করবেন, আপনি এটাই বলবেন শুধু ওদেরকে। এটা হচ্ছে আপনার লজিক। এটার পক্ষে আপনি যুক্তি প্রদর্শন করবেন, নেগেটিভ বলার কোনো কিছু নাই আপনার এখানে, ঠিক আছে। সাপোর্টিভ সলিউশন দিতে পারেন, সাপোর্টিভ সলিউশন, কিন্তু এটার বিপক্ষে কোনো কথা বলার কিছু নাই, আপনি বিপক্ষে কথা বলতে পারবেন না। 3 নম্বর বাক্যটা দেখেন, রাইট এ শর্ট এসে ফলোইং দ্য কনভেনশন অফ স্ট্যান্ডার্ড রিটেন ইংলিশ অন, দেখেন কি বলছে, হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। এখন এটা কিন্তু একটা ওপেন ডিসকাশন।
টপিক, এক নম্বর হচ্ছে টপিক ডিসকাশন। টপিক ডিসকাশন এবং টপিকটা কিরকম? ওপেন ডিসকাশন। ওপেন ডিসকাশন টপিকের মধ্যে আপনার আসলে অনেক কিছু বলার থাকতে পারে, ঠিক আছে? এবার হায়ার এডুকেশনের ব্যাপারটা যেটা আছে, প্রথমে হায়ার এডুকেশনের ব্যাপারটা কোন অংশটাকে মিন করে, প্রথমে এটা কি বলে দিলেন আপনি, বলে দেওয়ার পরে এবার আপনি হায়ার এডুকেশন গুলো কোথায় প্রেক্ষাপট বিবেচনা করলেন, কোন জায়গায় কোন হায়ার এডুকেশন আছে সেটা বললেন আপনি, কোথায় কোথায় আমরা নিতে পারি সেটা বলে দিলেন আপনি। এটা কি পজিটিভ, এটা কি পজিটিভ কিনা আমাদের জন্য, এটা কি নাকি এটা নেগেটিভ আমাদের জন্য, সে ব্যাপারে আমাদের কথা বলবো আমরা। এটা জাতিগতভাবে আমরা এরকম বিভিন্ন অ্যাসপেক্টে আমরা কথা বলবো। এবার জাতিগতভাবে ন্যাশনাল অ্যাসপেক্ট ইন্টারেস্ট আমাদের কিভাবে এটা কাজ করে এই হায়ার এডুকেশনটা স্টুডেন্টদের, ঠিক আছে? এবং এটা আমাদের জন্য, দেশের জন্য বা সামহাও আমাদের এই মানে ইকোনমিক্যাল পার্সপেক্টিভ থেকে এটা আমাদের কতটুকু সাপোর্ট করে, বা দেশীয় যেই আমরা যে ইন্ডিজিনাস যে পার্সপেক্টিভ রয়েছে সেটা আমাদের কতটুকু সাপোর্ট করে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করতে পারি তখন খুব সুন্দর করে। তো এটা ওপেন টপিক, আমাদের টপিক গুলো বুঝতে হয়। এই যে অনেকগুলো ব্যাপার আমি বলে ফেলাম অলরেডি, আপনি পক্ষে বলেন কি এটা কোথেকে আসছে, হায়ার এডুকেশন ব্যাপারটা কি, কোন কোন ক্ষেত্রে কোন জিনিসগুলো হায়ার এডুকেশন বলি আমরা, কোন দেশের হায়ার এডুকেশন গুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ফ্রুটফুল হয়, এই জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আলটিমেটলি আমরা এই আলোচনা নিয়ে আসতে পারবো, পক্ষে বিপক্ষে কথা বলতে পারবো, এটা ডেসক্রাইব করতে পারবো, এবং হায়ার এডুকেশন পার্টটা কি সেটা বলতে পারবো, এটা নিয়ে কারো পরিমাণ ডেসক্রিপশন থাকে সেটা বলতে পারবো, সবকিছু চলে আসতে পারবো এখানে, কারণ এটা ওপেন ডিসকাশন। ওপেন ডিসকাশন একটু সুবিধা বেশি। সমস্যা হচ্ছে আমরা ডিসকাশন ব্যাপারটা বুঝতেই পারি না, কোনটা ওপেন কোনটা ব্লকড কোনটা ডিরেক্টিভ, আমরা এটা বুঝতেই পারি না। না বুঝতে পারার কারণে দেখা যায় যে আমরা লেখার পর লিখে যাই, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাই, কিন্তু আমরা টপিকটা বুঝতে পারি না। আশা করি জিনিসটা আমাদের একটু হেল্প করবে, আশা করি ব্যাপারটা আমাদেরকে হেল্প করবে। এই টাইপস অফ টপিকের ব্যাপারটা একটু খুব ইম্পর্টেন্ট, টাইপস অফ টপিকের ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসলে আমরা কোশ্চেনগুলো দেখলাম। এবার আমি আপনাদের সঙ্গে যে ব্যাপারটা শেয়ার করবো সেটা হচ্ছে, আপনি যখন কোনো একটা এসে লিখতে যাবেন, ঠিক আছে, এসে লেখার ক্ষেত্রে মূলত মূলত আমরা কোন পার্সপেক্টিভটাকে ফলো করবো, ঠিক আছে? আজকে তো আপনারা আমার সঙ্গে এই কাজটা করছেন, করার পর কিন্তু আপনারা আরেকটা পার্ট নিয়ে কাজ করবো, সেটা কোনটা জানেন? সেটা হচ্ছে আমরা অবশ্যই আরেকটা পার্ট নিয়ে কাজ করবো। সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের যে শিটটা দেওয়া থাকবে, যে পিডিএফটা দেওয়া থাকবে, সেই পিডিএফ এর মধ্যে কিন্তু এই জিনিসগুলো নিয়ে ডিসক্রাইব করা আছে, এই জিনিসগুলো নিয়ে দেওয়া আছে, আমরা ওভাবে এটা সাজিয়ে দিয়েছি। তো এগুলো একটু ভালোভাবে দেখে নিন আপনারা, ঠিক আছে? ওগুলো আরো এক্সপ্লেন করে দিয়েছি কিছু কিছু জায়গার মধ্যে, সেগুলো হয়তো টাইম টাইম কমের জন্য আমরা হয়তো এটা নিয়ে কথা বলতে পারবো না, বাট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এগুলো নিয়ে একটু দেখে নেবেন। পিডিএফ এর মধ্যে এটা নিয়ে আমি একটু ইয়ে করে দিয়েছি, এক্সপ্লেনেশন তো দিয়ে দিয়েছি। আচ্ছা, তো এখন এই পার্টটা একটু ফলো করবো আমরা। দেখুন, আমরা মূলত মূলত আমরা তিনটা পার্টে এসের বডিটাকে ভাঙবো। এসে প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন। এমনকি যদি আমরা লজিক্যাল আর্গুমেন্টেটিভ রাইটিং এর ক্ষেত্রেও যাই, আমরা যদি আর্গুমেন্টেটিভ রাইটিং এর ক্ষেত্রে আমরা চাই, তখনও কিন্তু আলটিমেটলি আমার তিনটা পার্ট থাকে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, এখানে হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফস, ক্যান বি মোর দ্যান 3, আমরা দিয়েছি তিনটা, নাম্বার 1 দিয়েছি, নাম্বার 2 দিয়েছি, নাম্বার 3 দিয়েছি, এখানে এই তিনটা দিয়েছি। এখানে বডি প্যারাগ্রাফ আমরা দিয়েছি মাত্র তিনটা, তিনটা দিয়েছি। তিনটা থেকে এটা কিন্তু কি কি হতে পারে? তিনটা থেকে এটা কিন্তু কি হতে পারে? 4ও হতে পারে, 5ও থাকতে পারে, 6ও আসতে পারে, কোনো সমস্যা নেই। যদি মনে হয় যে টপিকের পরে লেখা আছে এই 3-এর পরে এখানে 4, 5, 6ও আসতে পারে, সমস্যা নেই। বাট এগুলো কি ডিপেন্ড করছে যে আমি কতটুকু লিখতে পারছি। বাট ন্যূনতম 3টে প্যারাগ্রাফ লেখা উচিত, ন্যূনতম 3টে প্যারাগ্রাফ লেখা উচিত। ন্যূনতম আমরা 3টে প্যারাগ্রাফ লেখা উচিত। ওকে, সো বডি প্যারাগ্রাফের মধ্যে আমরা 3টে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি আমরা এখানে। সো এটা মনে রাখতে হবে, বডি প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন এবং তারপর লাস্টের যে কনক্লুশন। কনক্লুশনের পার্টটার মধ্যে এবং ইন্ট্রোডাকশন পার্টের মাঝখানে আমরা বডি প্যারাগ্রাফ গুলো রাখবো। বডি প্যারাগ্রাফ গুলো কমপক্ষে 3টা থাকতে হবে। এসের ক্ষেত্রে এই বডি প্যারাগ্রাফ কিন্তু 3টা না, 8, 10টা, 15টা পর্যন্ত থাকতে পারে, ডিপেন্ড করে। আমি জাস্ট একটা কমন এসের দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমরা যদি শুধুমাত্র মানে লজিক্যালি যদি আমরা শুধু ইন্ট্রোডাকশন দেখি, ইন্ট্রোডাকশন স্ট্রাকচারের উপরে আমরা প্রায় 4টা ক্লাস নিতে পারবো। ইন্ট্রোডাকশনের যে ইয়েগুলো আছে,
যে অ্যাসপেক্টগুলো রয়েছে সেগুলোর উপরে। এখন দেখেন তার মধ্যে আবার টপিক যেগুলো আসবে, টপিকগুলো এক একটা টপিক অনুযায়ী সেগুলো কিভাবে তার প্রকার রকম চেঞ্জ করে সেগুলো ব্যাপার আছে, একটু দেখবো আমরা এই জিনিসটা। ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে করবো, আমরা ইন্ট্রোডাকশনের স্ট্রাকচারটা নিয়ে একটু কথা বলবো। সেটা কি, ইন্ট্রোডাকশন যখন আমরা পাবো ওটা স্ট্রাকচার কেমন হবে একটু লক্ষ্য করে দেখুন। অ্যাটেনশন গেটার একটা পার্ট আছে এখানে, এই যে অ্যাটেনশন গেটার, এবং অ্যাটেনশন গেটারটা ন্যারো ডাউন টু দ্য থিসিস স্টেটমেন্টে চলে যাবে। থিসিস স্টেটমেন্টের পরে টপিক স্টেটমেন্টে চলে যাবে, তারপরে গিয়ে সাপোর্টিং ডিটেইলস আসবে। টপিক স্টেটমেন্ট বলতে বোঝাচ্ছি আমরা যে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে কোনো একটা পয়েন্ট, যে পয়েন্ট আপনি এস্টাবলিশ করবেন, এগুলো কখন আসে, বডি প্যারাগ্রাফের মধ্যে 3টা প্যারাগ্রাফ থাকে সাধারণত। পয়েন্ট নাম্বার 1 আপনার পয়েন্ট এস্টাবলিশ পয়েন্ট নাম্বার 1, এই 2 নম্বর হচ্ছে পয়েন্ট নাম্বার 2, 3 নম্বর হচ্ছে পয়েন্ট নাম্বার 3। কথাটা কি বুঝতে পারছেন? পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3। তো পয়েন্ট নাম্বার 1 আমরা কি বলছি, টপিক সেন্টার এই পার্টটা যাবে। এটাতে যাবার আগে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আপনি ইন্ট্রোডাকশন গুলো কেমন হয়, আমরা নর্মালি যেভাবে ইন্ট্রোডাকশন গুলো লিখি সেটা কিন্তু একদম ওভাবে হয় না। যে কোনো টপিক বেসড এসে যদি আপনি লিখতে চান তাহলে আপনার ইন্ট্রোডাকশন গুলো লেখার ক্ষেত্রে আপনাকে একটু ফলো করতে হবে কিভাবে আপনি অ্যাটেনশন গেটিং করবেন, কিভাবে আপনি অ্যাটেনশন গেটিংটা করবেন। বোঝা যাচ্ছে? Yep, there we go. তো এবার অ্যাটেনশন গেটিং কথা বলছি আমরা। অ্যাটেনশন গেটিংকে ন্যারো ডাউন করবো আমরা। এখন আমি আপনাদেরকে শুধুমাত্র এই পার্টটা আলোচনা করে দেবো আজকে, এরপর আজকে আমরা ক্লাসটা শেষ করবো। আমরা আজকে অন্য সময় সুযোগ পেলে আমরা বডি প্যারাগুলো কিভাবে ডেভেলপ করতে সে ব্যাপারে নিয়ে কথা বলবো আমরা। আমি আগেই বলেছি যে যদি আপনার কাছে কমন না পড়ে, যদি আপনি কোনো টপিক কমন না পড়ে, তখন কমন না পড়লে বা কমন পড়লেও আপনি যখন নোট ডাউন করবেন, নোট করবেন আপনি যখন আপনি কোনো একটা এসে নোট করবেন, আপনি এসে নোট করার ক্ষেত্রে আপনাকে ঠিক এই জিনিসগুলো ফলো করতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এসে ভালো হবে না, আগে বলছি আমরা। তো এখন যেটা বলবো সে অ্যাটেনশন গেটিং এর ব্যাপারটাতে যাবো আমরা। চলুন অ্যাটেনশন গেটিং কিভাবে হবে লক্ষ্য করুন। ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে টিপিক্যালি হ্যাজ 3 পার্টস। এটা হচ্ছে এই দেখেন, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ টিপিক্যালি হ্যাজ মানে হচ্ছে ইন্ট্রোডাকশন যেটা আছে, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ যেটা আছে সেটা টিপিক্যালি সাধারণত থাকে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে অ্যাটেনশন গেটার, লিডিং বলি আমরা এটাকে। আর একটা হচ্ছে সেট আপ ফর দ্য থিসিসের জন্য। আর একটা হচ্ছে থিসিস অথবা এস এ ম্যাপ। আমরা এই থিসিস ম্যাপ অথবা এস এ ম্যাপের পার্টটা যাওয়ার আগে আমরা দুটো জিনিসটা একটু ডিসক্রিপটিভ কথা বলবো, এই দুটো পার্ট নিয়ে কথা বলবো আমরা ফোকাস করবো এই দুটো জায়গার মধ্যে। And what is the definition of attention getter অথবা what is the setup for the thesis, এটা একটু আমরা দেখবো। চলুন সেটা কি। অ্যাটেনশন গেটার মানে হচ্ছে গেট থেকে আসছে, ইয়ার মানে হচ্ছে যে নেয়, যে অ্যাটেনশন নিয়ে নেয়। এখন অ্যাটেনশন নেবে কে? আপনি দেখবেন কমন মানুষ কখনো অ্যাটেনশন গ্র্যাব করতে পারে না। কমন থিং can't grab attention। তাহলে আমাকে
অ্যাটেনশন গ্র্যাব করার জন্য কি করতে হবে? মনে রাখবেন, ইন্ট্রোডাকশনের ফার্স্ট লাইনটার মধ্যে আপনাকে এই অ্যাটেনশন গেটিং ব্যাপারটা দিতে হবে। আপনাকে একটা ধাক্কা দিতে হবে অ্যাটেনশন গেটারের জন্য, লিডিং করতে হবে আপনাকে। সেটা কিরকম? কমন থিং দিতে পারবেন না আপনি। কমন যে টপিক আলোচনা আছে সেই আলোচনার বাইরে থেকে আপনাকে ঢুকতে হবে। আপনাকে এই জাস্ট, যদি আপনার ডিরেকশন এখানে হয়, আপনাকে এই স্বভাবতে আপনার ডিরেকশন যদি এটা হয়, তাহলে আপনাকে স্বভাবতে এদিকে যাওয়ার কথা। আপনি ওদিকে না গিয়ে আপনি এদিকে ঘুরিয়ে তারপর এদিকে যাবেন, উল্টো দিকে যাবেন, উল্টো দিকে ঘুরিয়ে দিকে যাবেন। তখন সেটা হচ্ছে উল্টো দিকে যখন আপনার ডিরেকশন যাবে তখন অবাক হয়ে যাবে সবাই, এই যে যাওয়ার কথা এদিকে, কিন্তু আপনি এদিকে না গিয়ে আপনি করছেন প্রথম উল্টো দিকে একটা ডিরেকশন নিয়ে সুন্দর করে দিক থেকে এদিকে যাচ্ছেন। তখন সেক্ষেত্রে দেখা যায় তখন এই অ্যাটেনশন স্প্যানটা শার্প হয়ে যায়। তখন আপনি শার্প অ্যাটেনশন স্প্যানটা পান। অ্যাটেনশন স্প্যানটা পাওয়া যায়। বুঝতে পারছি? তো এখন কথা হচ্ছে যে আমরা যখন এই জিনিসগুলো নিয়ে কথা বলবো তখন এটা কিভাবে কথা বলবো, কিভাবে আসবে ওটা দেখি। চলো দেখুন, প্রথম কথা হচ্ছে এই অ্যাটেনশন গেটারটা কি। অলরেডি বলেছি, কোনো পেপার আনাপড়া চমৎকার করার জন্য লেখকদের একটা ফার্স্ট সেন্টেন্স লেখার চেষ্টা করা উচিত যা পাঠকদের আকৃষ্ট করে। এই ফার্স্ট সেন্টেন্সটা এসে টপিকের সাথে যথেষ্ট সম্পর্কিত হতে হবে, সম্পর্কিত হতে হবে, সম্পর্কিত হতে হবে, কিন্তু ইউ টার্ন করে করেও লেখা যাবে। ইউটার্ন মানে কি? মানে মনে হবে যে আপনি এদিকে, ওই যে বললাম, যা বলতে চাচ্ছেন তার উল্টোটা কথা বলবেন। কথা হচ্ছে কিভাবে সেটা শুরু করবেন। ইউটার্ন করে বলতে পারেন। ইউটার্ন করে বলতে গেলে এটা কিন্তু খুব সিরিয়াস, এটা কিন্তু হার্ড থিং। এটা কিন্তু আমাদের জন্য পারাটা তো কঠিন হবে। যদি আপনি না পারেন তাহলে ইউটার্ন করে ব্যাপারটা কিন্তু টাফ হবে আপনার জন্য। এটা ছাড়া আর কি করতে পারেন আপনি? দেখেন, যে সকল কথা দিয়ে লেখক শুরু করতে পারে, ঠিক আছে, শুরু করতে পারে, সেগুলো কি করতে পারেন দেখেন। আপনি খুব সুন্দর করে কৌতূহল উদ্দীপক একটা বিবৃতি দিতে পারেন, হৃদয়স্পর্শী উক্তি অথবা পরিসংখ্যান দিতে পারেন। আপনি হৃদয়স্পর্শী উক্তি দিতে পারেন অথবা পরিসংখ্যান দিয়ে শুরু করতে পারেন। অতিরঞ্জনমূলক প্রশ্ন, মানে আমার একটা প্রশ্ন করতে পারেন সামহাও, ধরেন আপনি আহ, আপনি বাংলাদেশের ইয়ে নিয়ে কথা বলেন, ঠিক আছে, বাংলাদেশের ইয়ে নিয়ে কথা বলেন, আমাদের ফুড ইয়ে নিয়ে কথা বলেন। বলেন যে বাংলাদেশ একটি ছোট একটি কান্ট্রি হিসেবে বাংলাদেশের কতটুকু পর্যন্ত আমরা আমরা একটা ছোট কান্ট্রি যেখানে প্রায় 20 কোটি লোকজন আছে, 21 কোটি লোকজন আছে, সেই কোটি এত এত মানুষের খাবার মানে উৎপাদন করা কি বাংলাদেশের মধ্যে একটি ছোট কান্ট্রির জন্য কি সহজ কিনা? যেখানে আমরা বসবাস করছি এক 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 বড় কিলোমিটার প্রায় 1048 জন বসবাস করছি, সেটাকে আমাদের জন্য খুব টাফ, খুবই ইজি কিনা আমাদের জন্য? এটা দিয়ে অতিরঞ্জনমূলক প্রশ্ন করবেন। প্রশ্ন করে সুন্দর করে বলেন যে হ্যাঁ, আমরা কিন্তু ঠিকই বাংলাদেশের মধ্যে ছোট কান্ট্রিতে আমরা এটাকে সম্ভব করেছি, যে আমাদের স্পেস নাই, ঠিকমতো আমাদের যে ঘর করার স্পেস নাই, ওখানে আমরা আমাদের মাঠের জমিকে আমরা চাষ করছি এবং সেখান থেকে আমরা আমাদেরকে খাদ্যপথে স্বয়ং সম্পূর্ণতা নিয়ে আসছি হচ্ছে 97%, 95%। এই অতিরঞ্জনমূলক প্রশ্নগুলো কিন্তু আপনি ওখানে সুন্দর করে নিয়ে আসতে পারেন। কথা বুঝতে পারছেন? সংক্ষিপ্ত কাহিনী বলতে পারেন আপনি। সংক্ষিপ্ত কাহিনী কি? সংক্ষিপ্ত কাহিনী হচ্ছে একটা কাহিনী বললেন, যে কাহিনীর মধ্যে আপনার ওই যে কাহিনীটা কিরকম হতে পারে, যেমন আমরা যেখানে খুব সুন্দর করে আপনার বাংলাদেশের জায়গাটা বলতে গেলে তলাবিহীন ঝুড়ির কথা আনতে পারি, হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি বলতে পারি। শেখ মুজিব সাহেব আমাদের বলেছিলেন যে আমরা চোরে চোর, চোরে ভরে গেছে। সেখান থেকে দেশ এখন কত? 95% খাদ্য উৎপাদন স্বয়ংসম্পূর্ণ, ফুড প্রোডাকশন। এখন দেখুন আপনি, আমি যদি শুধু এটা বললাম 95% খাদ্য উৎপাদন স্বয়ংসম্পূর্ণ, তাহলে এই কথাটা কত মানাই ধরা খুব একটা বেশি স্ট্রং কিছু না। আর এটা তো হইতেই পারে না, হইতে পারে না। এই যে দেশকে তলাবিহীন ঝুড়ি বলছে তার খাদ্য উৎপাদনের 97% সহজ কথা না। আবার এখানে বলছে যে জায়গায় চোরে ভরে গেছে বলতে সেখান থেকে 95% খাদ্য উৎপাদন স্বয়ংসম্পূর্ণ, সহজ কথা না। কথা বুঝতে পারছি? এই এছাড়া আপনি সমস্যাটা যেটা আছে, যে সমস্যাটা আছে সেটা বিবৃতি দিতে পারেন, এক্সপ্লেন করতে পারেন, অথবা তার সঙ্গে প্রবাদ, প্রবচন অথবা জোরালো কোনো বিবৃতি দিয়ে আপনি এটাকে শুরু করতে পারেন। ওই যে কৌতূহল প্রতি বিবৃতি দিতে পারেন, কৌতূহলোদ্দীপক বিবৃতি, অথবা এই আমরা বললাম হৃদয়স্পর্শী উক্তির কথা বললাম, আমরা উক্তি ব্যাপারটা আমরা এখানেও আনতে পারি, সেগুলো।
তো যখন আমরা স্টাডিটা এভাবে করবো তখন সেক্ষেত্রে দেখা যায় যে জিনিসটা একটা গ্র্যাব করে, অ্যাটেনশন গ্র্যাব করে। আর যখনই অ্যাটেনশন গ্র্যাব করবে তখন কিন্তু আলটিমেটলি দেখা যায় যে আপনার মানে লেখাটা চমৎকার করে যাবে। যিনি পড়ছেন তিনি কিন্তু মোটামুটি গ্র্যাবড হয়ে যাবেন, উনি কিন্তু মানে ধরা পড়ে যাবে আপনার লেখার মধ্যে। এই কারণে এই যে কোনো যদি আপনি কোনো ভালো উক্তি পান, এখন থেকে আপনাকে যেটা করতে হবে, পরিসংখ্যান বা উক্তি যে কোনো বিষয় পরিসংখ্যান বা উক্তি এখন থেকে গ্যাদার করুন, কারণ কোনটা কখন কোন জায়গায় লেগে যাবে আপনি বুঝতে পারবেন না। এই জন্য এখন থেকে এই যে কোনো পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স অথবা উক্তি, উক্তি এবং পরিসংখ্যান এখন থেকে আপনি যেখানে যা পাবেন সেখানে নেওয়া শুরু করবেন। বুঝতে পারছেন? এখন থেকে আপনি যেখানে যা পাবেন সেখান থেকে এটা নেওয়া শুরু করবেন। অবশ্যই যে কোনো সম্ভাব্য বিষয়ে পরিসংখ্যান বা উক্তি আপনাকে যে কোনো সময় খুব ভালো হেল্প করবে। কেন হেল্প করবে? কারণ হচ্ছে আপনি সেগুলো পরবর্তীতে করে লিখতে পারবেন। আপনি কোনো একটা টপিক নিয়ে লিখতে শুরু করলে, আমি আজকে অ্যাডিশনাল ডেটার উপর এখানে শেষ করব। আমাদের এর পরবর্তী যে ইয়েগুলো আছে সেটা পারলে আমাদের আগামী ক্লাসে আমরা কথা বলবো এটা নিয়ে। আর সেটা নিয়ে কথা বলতে গেলে যেটা করবো সেটা হচ্ছে একটু সবাই এখান থেকে সরবো আর কি। ইয়েস, এখন এখন যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা পরিপূর্ণ অ্যাটেনশন গেটারের পার্টটা নিয়ে কথা বলেছিলাম। অ্যাটেনশন গেটারের পার্টটা নিয়ে কথা বলতে গিয়ে আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আপনি যদি যদি যিনি আমাদের সঙ্গে, যিনি আমাদের এক্সামিনার, যিনি আপনার খাতাটা পড়ছেন বা যিনি আপনার খাতা দেখছেন, তার যদি আপনি অ্যাটেনশন গ্র্যাব করতে না পারেন আপনি মার্ক ভালো পাবেন না। এখন কথা হচ্ছে আমরা মাথায় বলে রাখতে, যারা দেখতে নারী তার চলন বাঁকা। আবার এখন তারা দেখতে নারী তার চলন বাঁকা মানে কি? যারা দেখতে, আমি দেখতেই তার পছন্দ হয়নি তাদের, যারা আমি দেখতে পারি না তারা এখন ভুল ধরতে আমি বসে থাকবো। সামহাও এই জিনিসটা এখানে খুবই যৌক্তিকভাবে আপনার সামনে চলে আসবে। কেন আসবে? যদি আপনার স্টার্টিং এ আপনি এমন কিছু লিখেছেন যেটা স্যার দেখার পর আপনার ভালো লাগে নাই, একদম লেভেল নাই, নর্মাল লিখছেন, কিন্তু এরপরে আপনি স্ট্যাটিস্টিক্স দিয়ে ভরিয়ে ফেলেছেন, এরপরে আপনি অনেক মজার মজার জিনিস লিখেছেন, কিন্তু এই যে ফার্স্ট ইমপ্রেশন যেটা নষ্ট হয় সেটা কিন্তু আপনি পরবর্তীতে ঠিক করতে অনেক সময় লাগে। কিন্তু আপনি ধরুন ফার্স্ট ইমপ্রেশনটা নর্মাল, মোটামুটি ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করেছেন, পরবর্তী আপনি নর্মাল থাকলেও দেখা যাবে যে ফার্স্ট ইমপ্রেশনের বিষয়ের কারণে নর্মাল ব্যাপারটা আপনাকে স্যার মোটামুটি আপনাকে একটা স্ট্যান্ডার্ড মার্কস দেবে। কিন্তু আপনি ফার্স্ট মিনিটটা বাজে করেছেন, পরে নর্মাল করেছেন, হচ্ছে আপনাকে বেশি ভালো করতে হবে, না হলে এই নর্মালিটি থেকে, নর্মাল মার্কিং থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না, স্যার আপনাকে বেরিয়ে দেবে না। এই জন্য বলছি যে আপনি এই কারণে অনেকে এই ব্যাপারটা ফলো করে না, সবাই মনে করে যে কিভাবে আমরা পরবর্তী ভিতরে জিনিসগুলো ভালো দেবে সেটা আমরা ফলো করতে হবে। এই জিনিসটা থেকে আপনি একটু সরে আসবেন। আমি মনে রাখবেন ইন্ট্রোডাকশনের মধ্যে এমন কিন্তু আহামরি জিনিস দিতে হয় না যেটার জন্য আপনাকে মানে সম্ভব কোনো একটা টপিককে ফাটিয়ে ফেলতে হবে, ব্যাপারটা এরকম না। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি একটু ফোকাস করবেন যে আমার ইন্ট্রোডাকশনটার মধ্যে কিভাবে মানে এটা লজিক্যাল একটা অ্যাসপেক্ট আসবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটাকে যেই কোনো টপিক আসছে সেই টপিকটার মধ্যে আপনাকে এমন কিছু ওয়ার্ডস, এমন কিছু আপনার সিস্টেমেটিক সিস্টেমেটিক আপনার স্ট্যাটিস্টিক্স দিতে হবে, যে স্ট্যাটিস্টিক্স গুলো খুব চমৎকার করে এখানে ফুটে যাবে, স্যার এগুলো শুনতে চায় এমন জিনিস। যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে মনে রাখবেন স্ট্যাটিস্টিক্স, স্ট্যাট লজিকটাকে আপনাকে স্ট্রং করে, লজিকটাকে স্ট্রং করে। আপনি যা বলতে যাচ্ছেন তার দিয়ে অন্য কারো রেফারেন্সে বলেন তাহলে সেটা স্ট্রং হয়। এই ব্যাপারটা মনে রাখবেন সবসময়। স্ট্যাটিস্টিক্স দেন, স্ট্রং হবে। বাংলাদেশে যে 95, এই যে 95% অঙ্ক পাচক কিছু একটা দিতে হবে আপনাকে ইন্ট্রোডিউস করার জন্য। ইন্ট্রোডাকশন লেখার সময় আমরা অনেক সময় সময় নিই না, আরে বাংলাদেশিতে ব্লা ব্লা ব্লা, বাংলাদেশের মাই ফেভারিট কান্ট্রি টাইপের কথা তোরে লিখে দিই। আমি আপনার জন্য যে কথাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই ইন্ট্রোডাকশনটা দেওয়ার সময় জাস্ট স্পেন্ড সাম মোর টাইম, স্পেন্ড সাম মোর টাইম। আপনি কিছু আরেকটু সময় বেশি নিন, সময় বেশি নিয়ে ওখানে আপনি একটু টাইম স্পেন্ড করুন। টাইম স্পেন্ড করে কিছু ইনফরমেশন মাথায় গ্যাদার করুন, গ্যাদার করে তারপর আস্তে ধীরে লিখুন, কোনো সমস্যা নেই। ইট উইল বি নাইস ফর ইউ বিকজ ইট উইল পে অফ, ইট উইল বি পেড অফ। কারণ হচ্ছে আপনি যে টপিকটা দিচ্ছেন সেই টপিকটা যে ইন্ট্রোডাকশনের মধ্যে যদি আপনি একটা স্ট্যাটাসে ঢুকাতে পারেন, এই যে কোনো না কোনো টেনে টোনে হলেও কোনো একটা স্ট্যাটাসে ঢুকানোর চেষ্টা করবেন আপনি, এবং অবশ্যই অথেন্টিক স্ট্যাটিস্টিক্স হলে বেটার। অথেন্টিক স্ট্যাটিস্টিক্স হতে হবে আপনাকে, যদি তার জন্য এখন তারা সেক্ষেত্রে কিন্তু একটু ধরা সম্ভাবনা রয়েছে, মনে রাখবেন। তো আজকে আমরা এই পর্যন্তই মোটামুটি আমরা আলোচনাটা করলাম। মনে রাখবেন যে কোনো এসআই ফোকাস রাইটিং এর ক্ষেত্রে
আপনার অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আপনার ইয়েটা, সেটা কোনটা? ইন্ট্রোডাক্টরি পার্ট। তো আজকে পর্যন্ত করলাম। আগামী ক্লাসে আরো কয়েকটা এসের ডিসক্রিপশন যদি সময় পাই আমরা, তাহলে সেক্ষেত্রে আগামী ক্লাসে অথবা পরবর্তী যে ক্লাসটা আছে আরো কয়েকটা এসের পার্ট নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আর এই পার্টগুলো নিয়ে পারলে আরো আরো কিছু ডিসক্রিপশন আমাদের ডেভেলপমেন্ট, এই টপিকের ডেভেলপমেন্ট নিয়ে আমরা কথা বলবো। এখানে ওই জামাল সারি আমাকে বলছিল কম লিখে কিভাবে আর মানসম্মত আনসার করতে পারে, সেগুলো একটু কাইন্ডলি বলবেন। এই যে কম লিখেন, আপনি আপনি টপিকের ভিতরে কম লিখেন বা বেশি লিখেন, এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না আপনাকে। আপনি বেশি লিখলেও অনেক মার্কস কম পাবেন। সেটা হচ্ছে মানসম্পন্ন আনসার করার জন্য আপনাকে ইন্ট্রোডাকশন ঠিক করতে হবে। বুঝতে পারছি? আপনাকে অবশ্যই ইন্ট্রোডাকশন ঠিক করতে হবে, আপনাকে অবশ্যই কনক্লুশন ঠিক করতে হবে, এবং আপনাকে দূর থেকে দেখার সময় আপনার মনে হবে যে আপনি বেশি ভালো কিছু লিখেছেন, এরকম একটা জিনিস আপনার রাখতে হবে। দূর থেকে দেখে যেন আপনার মনে হয় যে আপনি ইউ হ্যাভ রিটেন সামথিং গুড, সামথিং বেটার। এবং দূর থেকে দেখে আপনি কোনটা দেখলে আপনি দূর থেকে দেখে মনে হবে যে আপনার সামহাও জিনিসটা ভালো। সেটা হচ্ছে আপনার লেখার নরমাল সৌন্দর্য থাকতে হবে, সেটা তো আছেই। তার সঙ্গে আরো কি কি পয়েন্ট থাকতে হবে সেটা ইনশাল্লাহ আগামী কোনো একটা ক্লাসে আপনাদের সঙ্গে ডিসকাস করবো। তো টিল দেন নেক্সট ক্লাস, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য। অবশ্যই যখন বাইরে যাবেন অবশ্যই মাস্ক পরে বেরোবেন। সবার জন্য সবাই দোয়া রাখবেন, কারণ হচ্ছে আপনি অন্য জনের জন্য আপনি যে দোয়া করেন সেটা আপনার জন্য আবার ফিরে আসে। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।